নমস্কার সকলকে। কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলের এপিসোড নাম্বার 13, যেটা আমরা আজকে দেখব মাইক্রোসফট এক্সেল এর ওপরে। মানে এটা একটা বেসিক টিউটোরিয়াল মাইক্রোসফট এক্সেল এর ওপরে বেস করে। ঠিক আছে, তো শুরু করা যাক। তো আজকে আমরা কি কি শিখবো না, এমএস এক্সেলটা কি, মানে এটা একটা বেসিক্যালি স্প্রেডশিট সফটওয়্যার। তো এর সম্বন্ধে আমরা বিশেষভাবে জানবো আর কি। তারপর এর যে ইন্টারফেস পরিচিতি, যেমন এটা কি কি করে, রো সেল মানে কি কি আছে এর মধ্যে জিনিসটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর ডেটা এন্ট্রি ও ফরম্যাটিং, মানে এর মধ্যে আমরা সেলকে ইউজ করে কি করে, বা বিভিন্ন রকমের যে এর যে ফিচার গুলো আছে সেগুলোকে আমরা ইউজ করে কি করে আমাদের কাজে লাগাবো, সেটা আজকে আমরা দেখব। তাই এছাড়া যে ইম্পর্টেন্ট ফিচার যেগুলো আছে, যেমন ফর্মুলা ও ফাংশন, যেমন হচ্ছে আমরা এক্সেল থেকে মানে সাম, অ্যাভারেজ, মিন, ম্যাক্স যে কোনো ক্যালকুলেশন রিলেটেড জিনিসপত্র বা এই রিলেটেড কাজকর্মগুলো করতে পারি আর কি। এছাড়াও আছে ধরো বিভিন্ন ক্যালকুলেশন পর শর্টিং, ফিল্টার বা চার্ট দেখা, যেমন কোনো একটা পার্টিকুলার ডেটার উপরে একটা লোকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য যে চার্ট আমরা বানাই, সেই চার্টগুলো আমরা এখান থেকে বানাতে পারবো। এবং এই ধরনের কাজকর্ম করার পরে সেই ফাইলটাকে আমরা কি করে সেভ করতে পারি, প্রিন্ট করতে পারি, আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, আর আমাদের কাজে লাগানোর জন্য আর কি। ঠিক আছে, তা প্রথমেই দেখি এমএস এক্সেলটা কি। এমএস এক্সেল হলো মাইক্রোসফটের একটি স্প্রেডশিট সফটওয়্যার। ঠিক আছে, এমএস স্ট্যান্ডস ফর মাইক্রোসফট। ঠিক আছে, এটা দিয়ে সংখ্যা, তথ্য সাজানো, হিসেব ও বিশ্লেষণ করা যায়। ঠিক আছে, এক্সেল প্রত্যেকটা ফাইলের, যেমন প্রত্যেকটা ফাইলকে যখন সেভ করি তার একটা নির্দিষ্ট টাইপের এক্সটেনশন থাকে, মানে কি ধরনের ফাইল এটা সেটা জানার জন্য। সেরকম এক্সেল এর এক্সটেনশন হচ্ছে ডট XLSX। ঠিক আছে, এই ফরম্যাটে সিটটা সেভ হয় আর কি। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা কি কি করতে পারি না, স্কুলের যে রেজাল্ট বেরোয় বা ফলাফল, বা স্কুলের বা যে কোনো জায়গার হিসাব, বাজেট, এইসব জিনিসগুলো করতে পারি, এবং তার একটি প্রজেকশনের চার্টও আমরা দেখাতে পারি যে কি কি হবে বা কি কি হয়েছে সেই জিনিসগুলো নিয়ে। আর এমএস এক্সেল হচ্ছে মাইক্রোসফট অফিস প্যাকেজের একটি গুরুত্বপূর্ণ অংশ। যেমন ওয়ার্ড একটা ছিল, সেরকম এক্সেল একটা তোমার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাইক্রোসফট অফিসের। ঠিক আছে, এবারে আসছি আমরা এক্সেল ইন্টারফেসের পরিচিতি। পুরো যে ফাইলটা থাকে তাকে বলা হয় ওয়ার্কবুক। ঠিক আছে, একটা ওয়ার্কবুকের মাল্টিপল সিট থাকে। তো মানে যদি আমরা একটা ইয়ে দেওয়া হয়, একটা পুরো ফাইলটা যদি এক্সেল হয়, তার প্রত্যেকটা সিট হচ্ছে এক একটা কাইন্ড পেজ বলতে পারো, মানে একটা সিটে একটা জিনিস, আরেকটা সিটে আরেকটা জিনিস, একটা জিনিস রাখা যায় আর কি। ঠিক আছে, তো এগুলো কিভাবে থাকে না, ওইগুলো তো মাল্টিপল কলামসে মতলব মানে সেলে থাকে। তো এগুলো যদি আমরা ওকে ট্যাবুলার ফর্মে ভাবি, তাহলে যে আড়াআড়ি যে রো গুলো থাকে, রো গুলো হচ্ছে আড়াআড়ি যে সেলগুলো আছে সেগুলোকে বলে রো। আর ওপর থেকে নিচে অব্দি মানে কলাম যেগুলো থাকে সেগুলো খাড়া লাইন থাকে, সেগুলো হচ্ছে ABCD এইভাবে কলাম থাকে। আর আড়াআড়ি রো গুলোকে 1 2 3 এইভাবে লেখা থাকে, যাতে বুঝতে পারা যায় কোন কলাম বা কোন রো, সেগুলো দিয়ে বোঝা যায় আর কি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সেল হচ্ছে কি, মানে রো আর কলামের যে মিলন স্তর, সেটাকে বলা হয় সেল। ঠিক আছে, যেমন A1 B3 C5 কলাম হচ্ছে তোমার, মানে A1 মানে কি, রো 1 প্রথম কলাম, রো 3 কলাম বি, তাহলে কি হয় A1 B3, এরকম ভাবে C5 হতে হয় আর কি। এছাড়া যে ফর্মুলা বার সেলের মধ্যে যে যা লেখা থাকে মানে যেটা আমরা লিখবো সেখানে সেলের মধ্যে লিখি, লেখা মানে ওখানে লিখলে পরে ওই সেলটাই আমাদের বসে যায়, যে যে লেখাটা লিখেছি সেটা থাকে আর কি। যেমন নেম বক্স, বর্তমানে কোন সেল সিলেক্ট আছে সেইটা ওইখানে নেম বক্সে গিয়ে আমরা দেখতে পারি যে আমরা কোন সেলকে সিলেক্ট করেছি আর কি। ঠিক আছে, তাই এবারে দেখি যে প্রত্যেকটা ডেটা এন্ট্রি ও ফরম্যাটিং কিভাবে করা হয় এখানে। না, সেলে ক্লিক করে টাইপ করা হয়, টাইপ করে ফেলো, এবং সংখ্যা, লেখা, তারিখ যা কিছু তোমরা লিখতে পারো। তারিখ কিন্তু যদি ফরম্যাটে দাও, ওই যে ফরম্যাটে ওই সেট করা আছে সেই ফরম্যাটে ওটা নিয়ে নেয় অটোমেটিক। ঠিক আছে, এর আর যদি মনে করো একটা পার্টিকুলার সেলে আছে, তারপর ট্যাব প্রেস করলে পরের কলামে চলে যায়, মানে ট্যাব প্রেস করে করে আমরা কলাম চেঞ্জ করতে পারি, আর এন্টার মারলে পরের রোতে চলে আসে। ঠিক আছে, মানে তাহলে কি এন্টার মেরে আমরা পরের রোয়ে যেতে পারি, ট্যাব মেরে পরের কলামে যেতে পারি। ঠিক আছে, বোঝা গেছে তাহলে? ঠিক আছে,
এবার ধরো আমি কোনো একটা পার্টিকুলার লেখাকে আমরা যদি বোল্ড বা ফন্ট সাইজ পরিবর্তন করতে চাই বা কালার দিতে চাই, তাহলে হচ্ছে কি করবো আমরা, ওই সেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করতে পারি, মেনু থেকে গিয়েও আমরা সেই জিনিসগুলো করতে পারি। এবার যদি কলামের উইথ বা বাড়াতে বা কলামের বর্ডার করতে মানে কলামের যে বর্ডার আছে সেই জায়গাটা গিয়ে ডাবল ক্লিক করে আমরা যদি টেনে দিই, তাহলে আমরা ওই কলার সেল উইথ সেগুলো বাড়াতে পারি আর কি। মার্জ অ্যান্ড সেন্টার এটা একটা খুব ইম্পর্টেন্ট ফিচার কিন্তু, হ্যাঁ। কারণ ধরো তোমরা কোনো একটা লেখা লিখছো, লিখে ধরো সেটা অনেকটা বড় হয়ে গেছে, এবার একটা সেলে ধরছে না, তখন কি করবো, আমরা ওই লেখার দুটোকে সেল দুটোকে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করলে পরে লেখাটা ওই বড় হয়ে মাঝখানে একদম সেন্টারে চলে আসবে, যেটা আমাদের আমাদের কাজের সুবিধার্থে আমরা বিভিন্নভাবে এগুলোকে ম্যানেজ করতে পারি আর কি, ঠিক আছে। এবার ফর্মুলা ফাংশন এটা হচ্ছে এক্সেল এর ভীষণ একটা ইম্পর্টেন্ট ফিচার, এটা তোমরা ভালো করে মন দিয়ে পড়বে, কারণ এইখানে হয়তো এক্সেল এর অ্যাকচুয়াল পাওয়ারটা আমরা আরো বেশি পেতে পারি। যেমন ধরো মানে যে কোনো ফর্মুলা বা এগুলোকে না আমরা ইকুয়াল টু সাইন দিয়ে অ্যাক্টিভেট করতে পারি, ঠিক আছে। কিরকম, ধরো আমাদের ধরো সেল এ তে একটা সংখ্যা আছে, সেল বি তে একটা সংখ্যা আছে, ঠিক আছে। তো আমরা ওই যে ফর্মুলা বারে গিয়ে ইকুয়ালস টু সাম লিখে যদি এ আর বি কে ড্র্যাগ করে, A1 B1 কে ড্র্যাগ করে দিয়ে সি সেল C1 এ আমি রেজাল্টটা দেখাতে চাইছি, তবে সেল C1 এ গিয়ে আমি যদি ইকুয়ালস টু সাম লিখে এ আর বি কে ড্র্যাগ করে এন্টার মারি, দেখবে এই দুটো যোগফল চলে এসছে ওখানে, ঠিক আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট ফিচার, যেটা আমাদের খুব কাজে লাগে আর কি। এই যে পরের আমি এখানেই লিখে লিখে দিয়েছি যে সাম এ এর 5, তখন এ থেকে 5 অবধি সিলেক্ট করে তার সংখ্যার যোগফলটা আমাকে দেখিয়ে দেবে। সেটা কিভাবে লিখবে, ইকুয়ালস টু ইম্পর্টেন্ট একটা, মানে এটা ফাংশনটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা ইউজ করি কি, ইকুয়ালস টু সাম ব্র্যাকেটে A1:A5, মানে যে A1 আর A5 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করো, মানে ইনস্ট্রাকশন দিচ্ছি আর কি, ঠিক আছে। এইভাবে আমরা অ্যাভারেজ বার করতে পারি, যেমন অ্যাভারেজ B1 থেকে B5 এর মধ্যে অ্যাভারেজ ম্যাক্স যেমন করা যায় C1, মানে C1টাকে এগুলো যেমন এক্সাম্পল ধরো মানে C1 সেল থেকে C5 সেল অবধি, ঠিক আছে। এভাবে কাউন্ট A থেকে A10 অবধি, মানে বিভিন্ন রকম যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটার মধ্যে আমরা বার করতে পারি আর কি, ঠিক আছে। এইটার পরে আমাদের দরকার যে শর্ট, ফিল্টার ও চার্ট আমরা কি করে ইউজ করতে পারি এখানে, ঠিক আছে। তাহলে শর্ট মেনু মেনু থেকে গিয়ে আমরা শর্ট থেকে গিয়ে ডেটা থেকে শর্ট করে এবার A to Z, সরি, বিভিন্ন আমাদের মানে বড় থেকে ছোট বা সাইজ অনুযায়ী সাজাতে পারি। এছাড়া বিভিন্ন পার্টিকুলার তথ্যকে ধরো কিছু খুঁজছি, সেগুলোকে খুঁজতে পারি। আবার ধরো আমার একটা দরকার যে পার্টিকুলার একটা ডেটা সেটের উপর আমার চার্ট দরকার, ঠিক আছে। তো ডেটাটাকে আমরা যদি সিলেক্ট করে নিই, কি করে নিই, ইনসার্ট মেনু থেকে গিয়ে পার্টিকুলার একটা বিভিন্ন রকমের চার্ট হয়, সেই চার্টগুলোর একটা টাইপ চুজ করে আমরা যে দিয়ে দিই, তাহলে ওই যে ডেটাটা আছে সেই ডেটাটার উপরে বেসিস করে আমরা যে চার্টটা চুজ করেছি সেই চার্টে ও দেখিয়ে দেবে, যেমন বার চার্ট, পাই চার্ট, লাইন চার্ট, এগুলো বিভিন্ন ধরনের চার্ট আমরা ইউজ করতে পারি। এবার চার্টটা হয়ে গেল, চার্টের টাইটেল, বিভিন্ন লেবেল দিয়ে আমরা চার্টটাকে প্রেজেন্টেশন টাইপের বানিয়ে ফেলতে পারি আর কি, ঠিক আছে। এই তো হয়ে গেল ফাইলটা। তো ফাইলটা হয়ে যাওয়ার পর আমরা যেমন আর 5টা ফাইলকে সেভ করি, সেরকম কন্ট্রোল S লিখে তোমার সেভ মেনু থেকে গিয়েও ফাইলটাকে সেভ করতে পারি। এবং ফাইল নর্মালি সেভ করলে সেভ হয়ে যেতে পারে, এছাড়া আমরা সেভ অ্যাজ করে XLS বা PDF ফরম্যাটেও সেভ করতে পারি, ঠিক আছে। এবার কন্ট্রোল P দিয়ে আমরা স্যার প্রিন্টও করতে পারি, প্রিন্ট করার আগে প্রিন্ট প্রিভিউও দেখে নিয়ে ঠিক আছে কিনা তারপর আমরা প্রিন্ট করতে পারি। এই যে পেজ ছাড়া আমাদের আরো কি কি কাজ করে না, পেজ লেআউট, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ না তোমার মানে চওড়া সিট, কিভাবে আমরা প্রিন্ট করতে চাইছি সেই ওরিয়েন্টেশনটা আমরা চুজ করে নিতে পারি। এক্সেল এর যদি আমরা রিয়েল টাইম মানে বাস্তবিক ব্যবহার দেখতে চাই, তাহলে পরীক্ষার নম্বর, হাজিরা, বাজেট তালিকা, বিভিন্ন রকম ক্যালকুলেশন রিলেটেড বা ডেটা কিভাবে রাখা যায় সেই সব কাজগুলো আমরা করতে পারি। আরেকটা জিনিস এর মধ্যে ইম্পর্টেন্ট যে ফ্রি স্পেসটাও বেশ ইম্পর্টেন্ট, যেমন রো এবং কলাম গুলোকে আমরা ফিক্স রাখি, যাতে আমরা মানে সবসময় স্ক্রল করলেও দেখতে পাই যে কি হেডিং বা কি আছে সেই জিনিসগুলো আর কি, সরি। তো এর মধ্যে যদি আমরা মানে এক্সেল এর কুইক রেফারেন্স হিসেবে দেখি, মানে কোন জিনিসগুলো আমাদের খুব বেশি মনে রাখা দরকার বা খুব অহরহ আমাদের ইউজ হয় সেরকম দেখি, যেমন এই যে আমাদের যে ফর্মুলা রিলেটেড, যেমন ইকুয়ালস টু সাম, অ্যাভারেজ, মানে সাম হচ্ছে যে সেলগুলো আমরা চুজ করব তার যোগফল দেখার জন্য, অ্যাভারেজ মানে ওই যে সেলগুলো চুজ করেছি তার গড় দেখার জন্য,
ম্যাক্স মিন মানে সর্বোচ্চ যে সেলগুলো সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ কোনটা, তারপর কাউন্ট, মিন মানে হচ্ছে সর্বনিম্ন কোনটা, কাউন্ট মানে কতগুলো আছে সেগুলো, তারপর কন্ট্রোল এস দিয়ে যেমন সেভ করি, কন্ট্রোল জেড দিয়ে আনডু করি, কন্ট্রোল সি বা কন্ট্রোল ভি লিপে কপি ও পেস্ট করি, কন্ট্রোল প্লাস প্লাস হোম করলে পারে আমাদের এএসএল এ ফিরে আসা যায়। আর এগুলো খুব মনে রাখতে হবে, এগুলো শর্টকাট বলতে পারো। তো আজ আমরা কি কি শিখলাম না, এমএস এক্সেল কি তার সম্বন্ধে জানলাম, এমএস এক্সেল এর ইন্টারফেস বা পরিচিতি যেমন রো, কলাম, সেল, ফর্মুলা বা ইত্যাদি সম্বন্ধে জানলাম। ডেটা এন্ট্রি ও ফরম্যাটিং যেমন সেলের টাইপ, বোল্ড, ফন্ট, মার্জ, মার্জ সেন্টার, এইসব জিনিস শিখলাম। ফর্মুলা ফাংশন খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাদের এই এক্সেল ইউজ করলে খুবই লাগবে দিনের পর দিন। সেটা হচ্ছে তার মধ্যে আমরা কি করে এক্সেল কে ইউজ করে যোগ এবং গড়, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট ইত্যাদি ফাংশন ইউজ করে আমরা এই কাজগুলোকে ইজিলি করতে পারি। তারপর ডেটাটা হয়ে যাওয়ার পর আমরা সেটাকে সর্ট করতে পারি, ফিল্টার করতে পারি, বিভিন্ন চার্টের সাহায্যে ডেটা মানে তথ্য বিশ্লেষণ করতে পারি। তো এইভাবে এই কাজগুলো করতে পারি। এরপর হয়ে যাওয়ার পর আমরা কিভাবে সেভ করব, প্রিন্ট করব বা এটাকে আমরা কিভাবে ডে টু ডে লাইফে ব্যবহার করব। ঠিক আছে? তাহলে একটা ক্লিয়ার পিকচার পাওয়া গেল একটা এক্সেল এর বেসিক আইডিয়া। ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমাদের কিছু নিজস্ব কমেন্ট থাকে যেটা আমাকে বলার মনে হয় তোমাদের, তো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে লিখতে পারো। ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো। কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলের নতুন এপিসোড 14 এ আবার তোমাদের সবার সঙ্গে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থেকো।